প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আমি ডাক্তার এ.কে.এম. আরিফুল ইসলাম, সার্জারি বিশেষজ্ঞ হিসেবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। আজকে আমাদের আলোচনার বিষয় অ্যানাল ফিশার। আমরা জানি মলদ্বারের আশেপাশে আমাদের অনেকগুলো রোগ হয়, তার মধ্যে সবচেয়ে কমন যে অসুখটি হয় সেটি হচ্ছে অ্যানাল ফিশার। তো আসুন আমরা প্রথমেই জেনে নিই অ্যানাল ফিশার আসলে কী জিনিস। অ্যানাল ফিশার মলদ্বারের একটি রোগ, যেটাতে মলদ্বারের ভিতরের দিকে একটি লম্বালম্বি চির ধরে বা ফেটে যায়। সেই ক্ষেত্রে মলদ্বারের যে মাংসপেশি বা স্পিংটার আছে সেগুলো সংকুচিত হয়ে আসে এবং মল থেকে প্রচণ্ড ব্যথা এবং বেদনার সৃষ্টি হয়। এই চিরের উপরিভাগে কিছুটা মাংসপিণ্ডের মতো দেখা যায়, অনেক সময় নিচের দিকে কিছু চামড়া ঝুলে যেতে পারে, যেটাকে সেন্টিনেল কিন ট্যাগ বলা হয়ে থাকে। তো এখন আসুন আমরা জেনে নিই অ্যানাল ফিশার কত ধরনের হয়ে থাকে। অ্যানাল ফিশার সাধারণত অ্যাকিউট অথবা ক্রনিক হয়ে থাকে। অ্যাকিউট বলতে আসলে আমরা বুঝাই যে খুব অল্প সময়, 4 সপ্তাহ বা 6 সপ্তাহ যাবত আছে। ক্রনিক অ্যানাল ফিশার হচ্ছে দীর্ঘদিন যাবত যেটা থাকে এবং রোগীদেরকে নানা রকম কষ্ট দিয়ে থাকে, সেগুলোকে আমরা আসলে ক্রনিক অ্যানাল ফিশার বলে থাকি। এছাড়াও আরও প্রকারভেদ আছে, যেরকম প্রাইমারি অ্যানাল ফিশার অথবা সেকেন্ডারি অ্যানাল ফিশার। প্রাইমারি অ্যানাল ফিশার, যেটার আসলে তেমন কোনো কারণ জানা যায় না, এটা আমরা লিথোটমি পজিশনে রোগীকে যখন পরীক্ষা নিরীক্ষা করি সাধারণত দেখা যায় ঘড়ির কাঁটার 6 o'clock এবং 12 o'clock পজিশনে বেশি দেখা যায়। আর সেকেন্ডারি অ্যানাল ফিশার অনেক সময় হয়ে থাকে যেগুলো 3 o'clock এবং 9 o'clock পজিশনে হয়ে থাকে, যেগুলো অন্যান্য রোগের ফলশ্রুতিতে হয়ে থাকে। যেরকম সেটা হতে পারে ইনফ্লামেটরি বাউল ডিজিজ, যেরকম আলসারেটিভ কোলাইটিস অথবা ক্রোনস ডিজিজ, এমনকি টিউবারকুলোসিস, এমনকি ক্যান্সারের ক্ষেত্রেও এই সমস্যা বা সেকেন্ডারি অ্যানাল ফিশার হয়ে থাকে। এখন আসুন আমরা জেনে নিই অ্যানাল ফিশার কী জন্য হচ্ছে। অ্যানাল ফিশার যে অসুখটা হয় এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে শক্ত বা কঠিন মলত্যাগের কারণে। যখন এই কঠিন মল পায়ুপথ দিয়ে বের হয় তখন পায়ুপথের যে ভিতরকার মিউকোসা আছে সেটাকে ইনজুরি করে ফেলে। সেই ক্ষেত্রে লম্বালম্বি একটি চির ধরে যায়। এটা অনেকটা ছুরি দিয়ে কোনো কিছু কাটলে যেরকম ব্যথা হয় সেরকম ব্যথা অনুভব হয়ে থাকে। এই কঠিন মলত্যাগ ছাড়াও অনেকে আছেন শাকসবজি কম খান বা ডায়েটারি ফাইবার যেটাকে আমরা বলি সেটা কম খান, এবং অনেকেই আছেন পর্যাপ্ত পরিমাণ পানি গ্রহণ করেন না, তাদের ক্ষেত্রেও অ্যানাল ফিশার হয়ে থাকে। এছাড়াও অনেকে অলস জীবনযাপন করে থাকেন, তাদেরও অ্যানাল ফিশার হয়ে থাকে। কোনো ক্ষেত্রে যদি লুজ মোশন বা ডায়রিয়া হয় সেক্ষেত্রেও অ্যানাল ফিশার হওয়ার সম্ভাবনা আছে। আসুন এখন আমরা জেনে নিই অ্যানাল ফিশারের লক্ষণসমূহ কী। আমি প্রথমেই যেটা বলেছি যে লম্বালম্বি একটি চির ধরে, রোগীরা মলত্যাগের সময় প্রচণ্ড ব্যথা অনুভব করতে পারে। ব্যথা ছাড়াও আরেকটি সমস্যা যেটা খুব সহজেই রোগীরা অনুভব করে সেটা হচ্ছে রক্তপাত। এই ক্ষেত্রে ব্যথাযুক্ত রক্তপাত হয় এবং রক্তপাত খুব বেশি পরিমাণে না হলেও মলের গায়ে লেগে থেকে রক্তটা মলের সাথে বেরিয়ে আসে, এই ধরনের সমস্যা নিয়ে আসে। মলত্যাগের পরবর্তীতেও ব্যথা থাকে, কারো 1-2 ঘন্টা, কারো সারাদিন ব্যাপীও ব্যথা থাকতে পারে। আর যে সমস্যাটি দেখা দেয় সেটি হচ্ছে কোনো রকম রস বা মিউকাস যেটা এরকম সিক্রেশন হয়, এবং এই রোগটা যখন দীর্ঘমেয়াদী হয়ে যায় সেই ক্ষেত্রে রোগীরা অনেক সময় একটা মাংসপিণ্ডের মতো অনুভব করে, কারো ক্ষেত্রে চামড়ার ছোট অংশ নিচ দিক থেকে ঝুলে পড়ে। এই সমস্যাগুলো নিয়ে সাধারণত অ্যানাল ফিশারের রোগীরা আমাদের কাছে এসে থাকে। অ্যানাল ফিশার রোগটা যখন আমাদের কাছে পেশেন্টরা আসে আমরা কিভাবে ডায়াগনোসিস করি, সেই ক্ষেত্রে আমরা তার মলদ্বার পরীক্ষা করতে পারি হাত দিয়ে, যেটাকে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন বলে। এছাড়াও প্রোক্টোস্কোপি একটি পরীক্ষা আছে, সেটা আমরা করতে পারি। এছাড়া কোলোনোস্কোপি পরীক্ষা করলেও অ্যানাল ফিশার রোগ ধরা যেতে পারে। যদি রোগীর খুব বেশি ব্যথা হয় সেই ক্ষেত্রে অবশ্য এই পরীক্ষাগুলো না করার জন্য বলা হয়ে থাকে। এই রোগের প্রতিকারের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে দিকটা খেয়াল রাখতে হবে, আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। যারা একেবারেই অলস জীবনযাপন করেন তারা হাঁটাচলা বা ব্যায়াম করবেন। আর খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আমি যেটা বলবো, আপনারা বেশি করে ডায়েটারি ফাইবার, বিশেষ করে শাকসবজি এবং ফলমূল গ্রহণ করবেন, আর পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করবেন। সেক্ষেত্রে প্রতিদিন 8 থেকে 10 গ্লাস করে পানি খাবেন। আর আরেকটি বিষয় এখানে লক্ষণীয়, অনেকে টয়লেটে গিয়ে খুব বেশি প্রেশার সৃষ্টি করেন বা দ্রুত মলত্যাগ করার চেষ্টা করেন। এই অভ্যাসটি পরিহার করে খুব ধীরে সুস্থে সময় নিয়ে মলত্যাগ করার চেষ্টা করবেন, এবং মলত্যাগের একটি নিয়মিত অভ্যাস বা একটা নির্দিষ্ট সময়ে মলত্যাগের চেষ্টা করবেন। আপনি যদি এই সব নিয়মকানুন মেনে চলার পরেও আপনার এই রোগটি নিরাময় না হয় সেই ক্ষেত্রে আপনি একজন সার্জারি বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। তিনি আপনাকে কিছু চিকিৎসা পদ্ধতির কথা বলতে পারেন, যেরকম হতে পারে আপনাকে কোনো রকম মল নরম করার সিরাপ দিতে পারেন, অথবা মলদ্বারে ব্যবহার করার জন্য কোনো ক্রিম বা অয়েন্টমেন্ট সাজেস্ট করতে পারেন। সেই ক্ষেত্রেও যদি কাজ না হয় সেই ক্ষেত্রে অ্যানাল যে স্পিংটার মাসল সেগুলো টাইট হয়ে গেছে সেগুলোকে লুজ করে দেওয়ার জন্য উনি
এক ধরনের ইনজেকশনও ব্যবহার করতে পারেন। এইগুলো পদ্ধতিতে বেশিরভাগ অ্যানাল ফিসার নিরাময় হয়ে যায়, কিন্তু কোনো অ্যানাল ফিসার এরপরও নিরাময় হয় না। সেই ক্ষেত্রে ছোট একটি অপারেশনের প্রয়োজন হয়, যে অপারেশনটা সাধারণত স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয়। অ্যানাল স্পিংটার যেটা আছে তার ইন্টারনাল যে পোর্শনটা, ইন্টারনাল অ্যানাল স্পিংটারের কিছু অংশ এইখানে কেটে দেওয়া হয়, যেটাকে পার্শিয়াল ল্যাটারাল ইন্টারনাল স্পিংটারোটমি বলা হয়ে থাকে। মলদ্বার যে সরু হয়ে যায় সেটা প্রসারিত হয়ে যায়, ফলশ্রুতিতে রোগীরা সহজেই মলত্যাগ করতে পারেন এবং যে চির ধরা বা ক্ষত হয়ে যাওয়া সেইটি সহজেই সেরে যায়। এই ধরনের রোগের ক্ষেত্রে আসলে ক্যান্সারে পরিণত হওয়া বা অন্য কোনো ধরনের জটিলতা হওয়ার সম্ভাবনা খুব কম। ছোট্ট একটি অপারেশনে আপনি খুব সহজেই ভালো থাকতে পারবেন। যেহেতু এই রোগটি ছোট বড় পুরুষ নারী নির্বিশেষে সকলেরই হয়ে থাকে, সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা অ্যানাল ফিসার যদি কারো হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সাবধান হবেন এবং যে নিয়মকানুনগুলো আমি বললাম এগুলো যদি অনুসরণ করতে পারেন সেগুলো আপনি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন। তারপরেও যদি সুস্থ না হন সেক্ষেত্রে আপনি একজন সার্জারি বিশেষজ্ঞের শরণাপন্ন হন। তিনি আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে হয় ওষুধের মাধ্যমে অথবা ছোট্ট একটি অপারেশনের মাধ্যমে আপনাকে সারিয়ে তুলতে পারবেন। সবশেষে সবার মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।